রাইয়ের সন্দেহের কথা স্রোত সার্থকের সামনে তুলে ধরা মাত্রই এবার রাইকে পাগল ভাবতে শুরু করে দিল স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। শ্মশান ঘাট থেকে যখন রাইকে বাড়ি ফিরিয়ে আনা হয়, ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই, এবার তো তোমাকে এই সকল সধবা হওয়ার সকল কাপড় চোপড় ছেড়ে তোমাকে বিধবার বেশ ধারণ করতে হবে, কারণ তুমি যদি অনির্বাণের সত্যি মঙ্গল চেয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই বিধবার থানই পড়তে হবে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না বৌমনি, আমি এখনো পর্যন্ত মনে প্রাণে বিশ্বাস করি যে অনির্বাণ বেঁচে আছে। অনির্বাণের নিথর দেহ আমি যতই দেখি না কিন্তু তার সত্ত্বেও আমি এখনো পর্যন্ত কোনো মতে মেনে নিতে পারছি না যে অনির্বাণ আমাদের মধ্যে নেই, অনির্বাণ আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছে। ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলে থাকে যে রাই, এরকম পাগলামো করলে কী করে চলবে বোন আমার? তুমি তো খুব ভালো করেই জানো যে একজন বিধবা যদি এরকম করে সাদা থানে না নিজেকে মোড়ে তাহলে তার স্বামীরই অমঙ্গল হয়। সেই কষ্টটা তুমি অন্তত আর যে হোক না অনির্বাণকে শেষ যাত্রায় অন্তত দিও না। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে ও তো এটাই চায় যাতে আমার ছেলেটা মরেও যাতে কোনো মতে শান্তি না পায়, কারণ ওর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার ছেলেকে এরকম করে আগুনে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে, এটাই তো ও চাই। ঠিক সেই সময় ঘরে যাওয়া মাত্রই সেই থানটাকে নিয়ে স্রোত বলতে থাকে যে দিদিভাই তুই কেন পাগলামো করছিস বলতো, শুধু শুধু আরও বেশি কথায় কথা বাড়বে, এর থেকে বরঞ্চ তুই প্লিজ এই সাদা থানটা পরে নে না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে স্রোত, আমি এখনও পর্যন্ত মনে প্রাণে যে বিশ্বাস করি যে অনির্বাণ এখনও বেঁচে আছে আমাদের মধ্যে, সেটা শুধুমাত্র আমার মনের কথা না, সেটা আমি আজকে হারে হারে টেরও পেয়েছি। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে তার মানে দিদিভাই? ঠিক সেই সময় স্রোতের হাত ধরে রাই বলতে থাকে যে যখন কিনা সেই লাশটাকে চিতার আগুনে পোড়ানোর জন্য চিতায় তোলা হয়েছিল, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে সেই লাশের হাতটা পড়ে যাওয়া মাত্র সেই লাশের হাতের মধ্যে আমি একটা আংটি দেখতে পাই। তোর বিশ্বাস হবে কিনা আমি জানি না, কিন্তু সেই রকম আংটি আজ অব্দি কোনোদিনও অনির্বাণ কিন্তু ব্যবহার করেনি, আর আমার কোনো মতে মনেও হয় না যে অনির্বাণ সেই রকম একটা কোনো আংটি আদৌ পরানো ছিল। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই, এটা তোর মনের ভুল ধারণা ছাড়া অন্য কোনো কিছুই হতে পারে না, কারণ সে কোনোদিনও ব্যবহার করেনি বিধায় যে সে সেদিনও পড়েছিল না, সেরকমটা কোনো আদৌ তোর কাছে কোনো গ্যারেন্টি আছে বলতো? তাহলে শুধু শুধু তুই কেন মিছিমিছি সন্দেহ করে নিজের মনকে মিথ্যে সান্ত্বনা দিয়ে আরও বেশি আশা জাগিয়ে তুলছিস নিজের মনে? বলতো তুই সত্যতাটা মেনে নিয়েছে অনির্বাণ দাদাভাই কোনোদিনও ফিরে আসবে না, সে রীতিমতো মারা গিয়েছে। ঠিক সেই মুহূর্তে সার্থক চলে আসে এবং এসে বলতে থাকে যে কী ব্যাপার দিদিভাই, কী হয়েছে? স্রোত কী হয়েছে দিদিভাই, শরীর খারাপ করছে দিদিভাই? ঠিক সেই সময় স্রোতকে রাই বলতে থাকে যে স্রোত, তোরা অনির্বাণকে মৃত ধরে নিতে পারলো, আমি কোনোদিনও অনির্বাণকে মৃত বলে এখনো পর্যন্ত ধরে নিতে পারছি না, যতক্ষণ পর্যন্ত আমার সন্দেহটা দূর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো অন্তত একদমই না। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে দিদিভাই, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা ঠিক কতটা বেহাল, কিন্তু তাই বলে আপনি যদি এরকম করে মিথ্যে আশা নিয়ে মনে বসে থাকেন তাহলে কি করে চলবে বলুন তো? তাহলে তো আপনি কোনোদিনও জীবনে এগোতে পারবেন না, আপনার তো জীবনে এগোতে হবে তাই না? অনির্বাণ দাদাভাইয়ের স্মৃতি আঁকড়ে ধরে কতদিনই আপনি এরকম করে বাঁচবেন বলুন তো? হাজারো আপনার নিজের জন্য না হলেও তো আপনার পরিবারের দিকে তাকিয়ে হলেও তো আপনাকে করতে হবে, আপনার দায়িত্ব কর্তব্য সকল কিছু আপনাকে পালন করতে হবে, কারণ আপনি একটা জিনিস কোনো মতো ভুলে গেলে চলবে না যে আপনার উপরে কিন্তু গোটা পরিবার নির্ভরশীল, তাই আপনাকে একটু হলেও সাহস জুগিয়ে নতুন করে বাঁচার কথা ভাবতে হবে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তোরা যে যাই বলিস না কেন, আমি কোনো মতেই আর আমার সন্দেহটা দূর না হওয়া পর্যন্ত জীবনে এগোতে পারবো না, সরি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।